কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে আইএস এবং আইপিএস অফিসারদের একটা বড় অংশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একটা বড় অংশ, বিডিওদের একটা বড় অংশ, তারা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সঙ্গে তোলাবাজিতে জড়িয়ে গেছে। সংস্কৃতি মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব জেনে এই অন্যায়টা করেন। হিন্দু ধর্মকে অস্বীকার করাই ছিল বামপন্থী হিন্দুদের এজেন্ডা। চায়নায় যে মুসলিমদের উপর অত্যাচার করা হয় সেই গল্প এরা বলতেন, অথচ বলতো চায়নার উদাহরণ দিত, ওইখানে কমিউনিজম। কোথায় নেই? নর্থ কোরিয়ায় কমিউনিজম নেই। কিম জং উন যেখানে রয়েছে, যে দেশে যেতে মানুষ ভয় পায়, যে দেশ থেকে নাগরিকেরা পালিয়ে আসতে বাধ্য হয়, সেটা তো কমিউনিস্ট স্টেট। বলা হয়? বলা হয় না। ভিয়েতনাম, কিউবা, রাশিয়া ভেঙে তছনছ হয়ে গেছে। বামপন্থাটা শুনতে ভালো, ব্যবহারিক দিক থেকে তা ক্ষতিকারক, কিন্তু ওরা খুব বাইরেটা খুব সুন্দর সাজাতে পারে। খায় হয়তো ধরুন আমার মতো এইরকম বড় প্যাকেটের সিগারেট, দেখবেন হাতে বিড়ি নিয়ে দাঁড়িয়ে, কমরেড তোমার নাম আমার নাম ভিয়েতনাম, ভুলিয়ে দেবো বাপের নাম। যখন ইন্টারনেট ব্যবস্থা ছিল না তখন তারা ওই দেশগুলো সম্পর্কে প্রচার করতো ভারতবর্ষে। যুব সমাজের মাথাকে তো, ছাত্রদের মাথাকে তো আমাদেরও মাথা খাওয়া হয়েছে। আমি নিজে ছাত্র নেতা ছিলাম, বাম মাঠে নেমে লড়াই করেছি, সংঘর্ষ করেছি। 200 বছর ব্রিটিশের পরাধীনতায় আমরা ছিলাম, যেটা পড়ানো হয়, কিন্তু তার আগে 800 বছর আমরা মোগল আর সুলতানদের পরাধীনতায় ছিলাম। আর কংগ্রেস প্রচার করে বেরিয়েছিল যেন মোগলরা এই দেশেরই লোক, সুলতানরা এই দেশেরই লোক। দেশ স্বাধীনের পর থেকে মাদ্রাসা এডুকেশনটাকে চালু করা হয়, অর্থাৎ সে তার ধর্ম চর্চা করতে পারবে, ধর্ম নিয়ে পড়াশোনা করতে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে খ্রিস্টানদেরও পড়াশোনাটা করাবার জন্য মিশনারি পদ্ধতিটাও চালু করা হয়। কিন্তু তুলে দেওয়া হলো কায়দা করে গুরুকুল শিক্ষাটা। ভালো করে ভাববেন এই কথাটা। তো তাহলে আমি আমার ধর্ম সম্পর্কে জানলাম না। 33 কোটি দেবতা মানে আমরা ভাবি 33 crore না। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা নাম, ঈশ্বর আল্লাহ তেরে নাম। মিথ্যে কথা। রাম বন্দনা ছিল, পরের লাইনগুলো ছিল আলাদা। ভগবান শ্রী রামের শালিগ্রামে কিভাবে পুজো করব তাই লাইন ছিল। গান্ধীজি নিজের ইচ্ছায় নিজের অঙ্কে লাইনটা পাল্টে দিয়েছিলেন। বামপন্থীরা প্রচার করেছিল আমি হিন্দু বললেই সেটা যেন উগ্র মৌলবাদ। আর যখন কেউ আমি মুসলমান বলেন তখন তাকে বলা হয় কি, আহা কি ধর্মপ্রাণ মুসলমান। এ কি রে, মজা হচ্ছে? ভাই যে যার ধর্ম পালন করবে, তার ধর্মের ভালো দিকগুলোকে তুলে ধরবে। হিন্দু ধর্মের জীবন পদ্ধতি, আমরা কখনোই বলি না যেটা আগে লিখে রেখে দেওয়া হয়েছে তার পরিমার্জন চলবে না। আমরা পাল্টাতে চাই। এখনো মুসলমান ধর্মের মানুষেরা বিশ্বাস করেন যে পৃথিবী চ্যাপ্টা, নাও ঠেলা। আপনি গোল বললে আপনাকে মারতে চাইবে। আমি বউকে ডিভোর্স দিলাম, তালাক বললাম, ডিভোর্স হয়ে গেল। মনে হলো যে ভুল করেছি, তাকে আবার যদি আমি ফেরত আনতে যাই তখন তাকে আমার পরিবারের কেউ বা কোনো ইমাম তার সঙ্গে একটা রাত্রির কাটাতে হবে বিয়ে করে। তারপর শারীরিক সম্পর্ক যদি হয়ে যায়, সে যখন তালাক দেবে তাকে আমি ঘরে ফিরে আনতে পারবো। এটাই নাকি হালালা? এবারে আমি এগুলো বলছি মানে কি আমি কি মুসলমান বিদ্বেষী? না ভাই, এটা আপনার ধর্মে আছে, আপনি বলুন না। এটাকে লুকিয়ে যাচ্ছেন কেন? দেখুন, মানুষ জন্মায় না হিন্দু হয়ে, আমাদের হিন্দু হতে হয় না। মুসলমান ঘরে, ইসলামের ঘরে কোনো বাচ্চা জন্মালে এটা সেটা ছেটে কেটে তাকে মুসলমান করানো হয়। পশ্চিমবঙ্গে তৃণমূলের তোলাবাজির জন্য শিল্প নেই, রোজগার নেই, কারখানা নেই। 39টা বড় শিল্প এই রাজ্য থেকে উঠে চলে গেছে অন্য রাজ্যে। লাস্ট উঠে গেল বিখ্যাত বিস্কিট ব্রিটানিয়ার মতো গর্বের কোম্পানি। তাহলে পশ্চিমবঙ্গ চলছে কি করে? মদ বিক্রি করে। আগে স্যার ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গ সরকার মদের ব্যবসা করে। টিএমসির এক কথায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে টাকা মারা কোম্পানি। এই যে আমি কথাগুলো বললাম, কালকে যদি জানেন আমি মারা গেছি, জানবেন এই কথাগুলোর জন্য। আমি যে কোনো দিন মরে যেতে পারি। নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া এবং আমার সাথে রয়েছেন রুদ্রনীল ঘোষ। রুদ্রদা, পিসি মিডিয়াতে অনেক স্বাগত জানাই। ধন্যবাদ। অনেকে বলেন যে পশ্চিমবাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বরা গুজরাট স্টাইলে পলিটিক্স করতে চায়, তারা বাংলা স্টাইলটা বুঝে না এবং আগামী 1 বছর হাতে 26 নির্বাচন। বিজেপি কতখানি প্রস্তুত? এবার কি বিজেপি পারবে? বিজেপি নিশ্চয়ই পারবে। বিজেপি যদি, আবার বলছি, নাও পারতে চায়, পশ্চিমবঙ্গের মানুষ জোর করে কান মুলে বিজেপিকে দিয়ে করাবে। দেখুন, এত অত্যাচার, এত লুট হয়, আপনারা নিশ্চয়ই সেই খবর সারা ভারতবর্ষের মতো ত্রিপুরা, যা কিনা আমার মনে হয় অর্ধেক পশ্চিমবঙ্গই, কারণ এত বাঙালি আত্মীয় স্বজন এপার ওপারে যাতায়াত করেন, মানে ত্রিপুরা আর পশ্চিমবঙ্গে। তো এত অত্যাচার, এত লুটের পরে 250-এর উপরে আমাদের কর্মীদের মারা হয়েছে বাঙালি। তারপরে প্রায় 40% ভোট, এত ছাপ্পা ভোটের পর পুলিশের একটা বড় অংশ, সরকারি অফিসারদের একটা বড় অংশ, তারা এই ভোট লুটের প্রক্রিয়ার সঙ্গে জড়িয়ে। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন
যে আইএস এবং আইপিএস অফিসার যারা যারা ওয়ার্দির কসম খেয়ে এত উঁচু পড়াশোনা করে মোটা সম্মান এবং মোটা মাইনেতে প্রশাসন পরিচালনার পদে তারা সরকারের বিভিন্ন জায়গায় থাকেন, যাদের কোনো রাজনৈতিক দলের দয়ায় চলতে হয় না, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে আইএস এবং আইপিএস অফিসারদের একটা বড় অংশ, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের একটা বড় অংশ, বিডিওদের একটা বড় অংশ, তারা পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূলের সঙ্গে তোলাবাজিতে জড়িয়ে গেছে, তারা ভোট লুটে জড়িয়ে গেছে। তারপরেও কতটা ভোট মানুষ বিজেপিকে দিয়েছে যে বিজেপি প্রায় 40% ভোট পেয়েছে। অন্য রাজ্যে 40% ভোট কেউ পেয়ে গেলে সে সরকার গড়ে ফেলে। আপনি যে প্রশ্নটা করলেন এটা বাইরে থেকে দেখে একটা ভুল মনে হওয়া, একদম তৃণমূল এই রাজ্যে ক্ষমতায় এসেছিল, বামেরা যে অত্যাচার করেছিল তার বিরুদ্ধে মুখ হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি গরিব বাড়ি থেকে টালির চাল থেকে লড়াই করে উঠে এসেছিলেন। কিন্তু 5-6 বছর যাওয়ার পরেই দেখা গেল তিনি যে গরিবদের প্রতিমূর্তি হয়ে বাঁচাবার সিম্বল হয়ে উঠে এসেছিলেন, তার দলের নেতা মন্ত্রীরা সেই গরিবদেরই চাল ডাল আবাস বাড়ি চাকরি চুরি করতে লাগলো, যা আপনারা সবাই জানেন। এবং তিনি যারা অপরাধ করছে, জেলে যাচ্ছে দুর্নীতিতে, তাদেরকে তিনি বীর আর ভালো ছেলে বললেন। তাই মানুষ দেখলো যে আমাদের ঠকানো হলো, তাই তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার থেকে সরাতে চাইছেন, কিন্তু তাদের বাঁচাবার চেষ্টা করছে একটা অংশের আইএস আইপিএস পুলিশ এবং সরকারি অফিসাররা। এই জুনিয়র যারা সরকারি অফিসার এবং পুলিশ রয়েছে তারা কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে, কিন্তু তারা যদি অন্যায়টা না করে শাসক দলের গুন্ডারা তার মেয়ে আর বউকে বাড়ি ফিরতে দেবে না, তাদের ডেড বডি খালে বা রাস্তায় পড়ে থাকবে, তার ট্রান্সফার ঘটিয়ে দেবে দূর দূরান্তে। আপনি বাচ্চা ছেলে বা মেয়েকে নিয়ে আপনি স্বামী বাবা বা মা সরকারি চাকরি করেন, আপনি ট্রান্সফার হয়ে গেলেন, আপনার সন্তানকে তো স্কুলে ভর্তি করাতে হবে। শাসক দলের নেতারা ফোন করে বলে দেবে সেই স্কুলে থ্রেট যে ওর বাচ্চাকে ভর্তি নেবেন না, আপনি কি করবেন নত জানু হতে। তার বিরুদ্ধে আমাদের ফাইট করতে হচ্ছে। এই ধরনের রাজনীতি, এই ধরনের ঘৃণ্য পরিকল্পনা, এই ধরনের আইএস এবং আইপিএসদের ভারতের তেরঙ্গার প্রতি তাদের দায়িত্ব, তাদের ওর্দির প্রতি কসম ভুলে গিয়ে এই দুর্বৃত্তদের কাছে মাথা নুইয়ে দেওয়া কোন রাজ্যে ঘটে না। যেখানে বিজেপি আছে সেই রাজ্যে ঘটে না, যেখানে বিজেপি নেই সেই রাজ্যেও এইভাবে ভোট লুট, রক্তপাত, সরকারি অফিসার তাদেরকেও দুর্নীতির সঙ্গে জড়িয়ে দেওয়া কোথাও হয় না। তাই পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা যে লড়াইটা করছে সে কারণে 250-এর উপরে কর্মীকে প্রাণ দিতে হয়েছে, আর পুলিশ লেখে আত্মহত্যা করে মৃত্যু, খুন করা হয়, আমাদের জীবিকা কেড়ে নেওয়া হয়। আপনি কি করবেন? আপনি বিজেপির মিছিলে যাবেন, ছেড়ে দিন বিজেপির মিছিল, পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ লিখতে পারে না ফেসবুকে যে বাড়ি ভেঙে পড়ে গেল, তৃণমূলের নেতা ঘুষ নিয়েছে, মানুষ মারা গেল, লিখতে পারবেন না। আপনি লিখলে পশ্চিমবঙ্গের পুলিশ আপনার নামে গাঁজা কেস দেবে, আপনি জেল থেকে বেরোবেন না। জাস্টিস ফর আরজি কর, আমরা জাস্টিস চাই, বিচার চাই সঠিক, এই কথা স্লোগান দিলে পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মায়েরা বোনেরা যে স্লোগান দেয় তাদের খুনের ধারায় জেলে ভরে। আপনার রাজ্যে হয়? কোন রাজ্যে হয়? তাই পশ্চিমবঙ্গের রাজনীতিকে বাইরে থেকে যারা দেখে বোঝবার চেষ্টা করছেন যে তেমনটা কি, তারা পুরোটা দেখতে পাচ্ছেন না। এখানে থেকে হাড়ে হাড়ে কথা বলতে হবে। আমি বাড়ি ফিরবো কিনা তার ঠিক নেই, এই যে আমি কথা বলি, 4 বছর ধরে আমার কাজ প্রায় আটকে দেওয়া হয়েছে। আমার বন্ধু পরিচালক প্রযোজকেরা আমায় নিতে চেয়েও নিতে পারেন না যে সিনেমা হল দেওয়া হবে না। ভাবতে পারেন এটা কোন রাজ্যে হয়? বম্বেতে হয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হয়। ভাই যে যে মতের পথে রাজনীতি করবে, অফিসের মতো। একটা অফিসে কি সব এক রাজনীতির মতকে সাপোর্ট করে এমন লোক চাকরি করে? বা কারখানায়? তা তো নয়। কিন্তু আমাদের এখানে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে পুরোটাই এইভাবে কন্ট্রোল করে
সংস্কৃতি মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, পুলিশ মন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব জেনে এই অন্যায়টা করেন। তো ফলত প্রতিবাদ করলেই আপনার ঠাঁই জেলে। আপনাকে বিজেপি বা অন্য কোনো রাজনৈতিক দল করার দরকার নেই। আপনি পশ্চিমবঙ্গে থেকে এটা অন্যায় করছে এইটা বলতে পারবেন না। সোশ্যাল মিডিয়া করলে আপনার ফেসবুক কলকাতা পুলিশ ব্লক করে দেবে, আপনাকে ডেকে পাঠানো হবে, টর্চার করা হবে, আপনাকে অপমান করা হবে। কোথায় রয়েছেন আপনি? মনে হচ্ছে না নর্থ কোরিয়া। সেখানে দাঁড়িয়ে বিজেপিকে যে 40% ভোট এত লুঠের পরেও মানুষ দিয়েছেন, যদি এই অসভ্যতামি যদি না ঘটতো, যদি আইএস আইপিএস এর একটা বড় অংশ শাসক দলের কাছে, তৃণমূলের কাছে সিঁড়ি দাঁড়া বিক্রি করে না দিত, নিশ্চয়ই অর্থের বিনিময়ে, বাইরে তো কোনো কারণ নেই, যদি না দিত তাহলে 50%-এর উপর ভোট কাউন্ট হতো পশ্চিমবঙ্গে। তাই বাইরে থেকে প্রত্যেকটা রাজ্যের রাজনীতি একটা ধরন, ত্রিপুরার রাজ্যের রাজনীতির একটা ধরন আছে। আমি প্রচুর ওখানে মানুষকে চিনি, অনেক আগে থেকেই চিনি। তো সেখানে ধরনটা আলাদা। প্রত্যেকটা মাটি নিজস্ব একটা ভাষা আছে, প্রত্যেকটা মাটির নিজস্ব একটা ভালোবাসা আছে, রাগ আছে, অভিমান আছে, তাদের প্রতিবাদের ভাষাও অন্য, তাই না? তো ফলত দুটো এক, মানে ত্রিপুরার সঙ্গে পশ্চিমবঙ্গকে মেলানো যাবে না, কিছুটা কাছাকাছি, পুরোটা নয়। আচ্ছা, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, দুর্নীতি ইস্যু নিয়ে আপনারা দিল্লিতে যা হলো, ঝাড়খণ্ডে যা হলো দেখলাম, বাংলায় তা হচ্ছে না কেন? কেন্দ্রে তো আপনারা আছেন। অনেকেই বলছেন এখানে এখানে একটা সেটিং তত্ত্বে কাজ করছে, আবার অনেকেই বলছেন যে এগুলি রাজনৈতিক প্রোপাগান্ডা, জাস্ট ভোটের ময়দানে ফায়দা তোলার জন্য। আসলে কিছু হচ্ছে না দুর্নীতির ইস্যু। দেখুন, যদি সেটিং থাকতো তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের 250-র উপরে ছেলেকে খুন করা হলো, এটা সেটিং? 250-র উপরে কর্মী এই 3-4 বছরে, কয়েক বছরে মারা গেছে, খুন, এখন সংখ্যা বেড়ে গেছে। সেটিং? সেটিং হলে আপনি আমায়, আপনার সঙ্গে আমার সেটিং, আপনি আমার ভাইকে খুন করবেন, আমি দেখছি, সেটিং না স্যার। আবার বলছি, পশ্চিমবঙ্গের মাটিতে রাজনীতির জন্ম বড়ভাবে হয়েছিল ভারতবর্ষে, অন্যান্য প্রদেশেও হয়েছিল, ঠিক আছে? যেমন প্রচুর মানুষ ভারতবর্ষে জানতেই পারেননি যে শচীনদেব বর্মন ত্রিপুরার মানুষ, জানতে দেওয়া হয়নি। ঠিক তেমনই অনেক ইতিহাসকেও জানতে দেওয়া হয় না, পশ্চিমবঙ্গের অনেক কারণকেও জানতে দেওয়া হয় না। আবার বলছি, পশ্চিমবঙ্গের বিজেপি কর্মীদের 250-র উপরে কর্মী মারা গেছে। আচ্ছা, যদি সেটিং হতো তাহলে আমরা কেউ মাঠে নামতাম আর মারা যেতাম? যদি সেটিং জানতাম? সহজ প্রশ্ন, সোজা প্রশ্ন। যদি জানতাম যে সেটিং আছে, খেতে না পেয়ে পড়ে বসে থাকতাম নাকি? তৃণমূলের বিরুদ্ধে আমরা কথা বলতাম কেউ? না আমার জীবিকা বন্ধ হতো, বা আমার মতো হাজার হাজার মানুষের বাজারে দোকান দিতে পারে না, যারা কলকারখানায় কাজ নেই, বিজেপির মিছিলে হাঁটে বলে। সেটিং বললে তৃণমূল এটা করতো যদি সেটিং থাকতো। এই তত্ত্বটা বামেরা ছড়ায়, লেফট, যারা পশ্চিমবঙ্গে 4% হয়ে গেছে 34 বছর রাজত্ব করবার পর। আপনার রাজ্যেও তাই। বামেরা একটা জিনিস খুব সুন্দর পারে, সেটা হচ্ছে খুব সাধারণভাবে সেজে, যাকে দেখলে আপনার মনে হবে ব্যাংকে বোধহয় 1 টাকাও নেই, আছে 100 কোটি, কিন্তু ওরা খুব বাইরেটা খুব সুন্দর সাজাতে পারে। খায় হয়তো ধরুন আমার মতো এইরকম বড় প্যাকেটের সিগারেট, দেখবেন হাতে বিড়ি নিয়ে দাঁড়িয়ে, কমরেড, তোমার নাম, আমার নাম, ভিয়েতনাম, ভুলিয়ে দেব বাপের নাম। যখন ইন্টারনেট ব্যবস্থা ছিল না, তখন তারা ওই দেশগুলো সম্পর্কে প্রচার করতো ভারতবর্ষে। যুব সমাজের মাথাকে তো, ছাত্রদের মাথাকে তো আমাদেরও মাথা খাওয়া হয়েছে। আমি নিজে ছাত্র নেতা ছিলাম, বাম, মাঠে নেমে লড়াই করেছি, সংঘর্ষ করেছি। বামেদের এত বুদ্ধি, আমাদের বলতো লড়াই করো, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিস ঘেরাও করো। সরকারে কে? বামেরা। এসে ভাই, ছাত্র নেতা আমি, আন্দোলন করতে গিয়ে ডিএম অফিস ঘেরাও করাচ্ছে কে? সিপিএম, যে সরকারে আছে। যে ঘেরাও করতে গেলাম, ওই সিপিএম এরই পুলিশ আমায় মারলো। ভাবুন, আমার সরকার, আমারই পুলিশ আমায় মারছে, আর লোকে দেখে বলছে দেখেছো সরকার আর পার্টি আলাদা, আহা হা কি ভালো। এটা হচ্ছে ওদের বুদ্ধি। বড় হয়ে বুঝতে পেরেছি যে কেন মানতে হবে। তো যখন ইউটিউব আসেনি, তখন পরিষ্কার যে চায়নায় উইঘুর সম্প্রদায়ের যে মুসলমান, তাদেরকে পরিষ্কার ঘিরে রেখে দেওয়া হয়েছে।
মসজিদগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে, মোহাম্মদ নাম কেউ রাখতে পারবে না। আজকে ইন্টারনেট খুলে যাওয়ার পরে আমরা জানতে পেরেছি সংখ্যালঘুদের নাকি বিরাট ভালোবাসে সিপিআইএম। ওরা সেকুলার বলে নিজেদের। সেকুলার মানে কি? সেকুলার মানে হচ্ছে সব ধর্মের প্রীতি। তাহলে হিন্দু ধর্মের প্রীতি, মুসলমান ধর্মের প্রীতি না, ওদের টার্গেট ছিল হচ্ছে পশ্চিমবঙ্গে মুসলমানরা। আর হিন্দু ধর্মকে অস্বীকার করো। হিন্দু ধর্মকে অস্বীকার করাই ছিল বামপন্থী হিন্দুদের এজেন্ডা। চায়নায় যে মুসলিমদের উপর অত্যাচার করা হয় সেই গল্প এরা বলতেন, অথচ বলতো চায়নার উদাহরণ দিত, ওইখানে কমিউনিজম। কোথায় নেই? নর্থ কোরিয়ায় কমিউনিজম নেই? কিম জং উন যেখানে রয়েছে, যে দেশে যেতে মানুষ ভয় পায়, যে দেশ থেকে নাগরিকেরা পালিয়ে আসতে বাধ্য হয়, সেটা তো কমিউনিস্ট স্টেট। বলা হয়? বলা হয় না। ভিয়েতনাম, কিউবা, রাশিয়া ভেঙে তছনছ হয়ে গেছে। বামপন্থাটা শুনতে ভালো, ব্যবহারিক দিক থেকে তা ক্ষতিকারক। ওটা কলেজের লাইফে ওটা শুনতে খুব ভালো লাগে, যখন আমার সংসারের প্রতি দায়িত্ব নেই, বাড়ির প্রতি রোজগারের আমার চাপ নেই, তখন বলতে ভাল লাগে চলো একসঙ্গে ভাত খাই। স্যার কেউ একসঙ্গে কোথাও ভাত খাচ্ছে না, প্রত্যেকেই চায় আমি আমার পরিশ্রম করব, আমার যোগ্যতা অনুযায়ী, আমার পরিশ্রম অনুযায়ী আমি খাবো। যার যোগ্যতা আছে অথচ যে পরিশ্রম করছে না, যদি সে ভাত খেতে না পারে সেখানেই অন্যায়। আমরা সেইটার কথা বলি। কেউ ঘুমোচ্ছে পড়ে পড়ে, স্কুলে গেল না, পরীক্ষা দিল না, ফেল করে গরিব, তারপর বলবো সবাই সমান? আরে ভাই, ও কুড়ামি করে ঘুরিয়ে গরিব, ও চুরি করতে গিয়ে ধরা পড়ে জেল খেটে গরিব, সবাই এক হয়ে গেল? যে লড়াই করে পরিশ্রম করে গরিব, আমি তার পক্ষে, কিন্তু যে ঘুমিয়ে গরিব তার পক্ষে। শ্রমিকরাই কারখানার অন্যতম মালিক বলে এমন আন্দোলন করালো, ওই কারখানায় যেখান থেকে শ্রমিক ভাত খায়, কারখানা 1 মাস 2 মাস বন্ধ রইল, লোকসান হয়ে গেল, মালিক কারখানা বেচে দিল। তাহলে মূল্য কে? শ্রমিক। মারালো কে? সিপিআইএম। তারপর মালিকের সঙ্গে সমঝোতা করে পেছন গেট দিয়ে মেশিনটা বিক্রি করে দিল। এরা সবটাই করেছে। তো যাই হোক না কেন, এরা একটা অন্য রকম ভাবে কমিউনিজমের ছবি, বামপন্থার ছবি এরা তুলে ধরতো। আজকে সারা পৃথিবীতে ইন্টারনেট চলে এসে যে যে দেশে বাম শাসন ছিল সেগুলো শেষ, আর যেখানে বাম শাসন রয়েছে সেটা ভয়ঙ্কর রকম অত্যাচারী, বিশেষ করে মুসলিমদের অত্যাচার করে শেষ করছে। সেই ছবিটা আজকে সামনে চলে এসছে বলে তারাও নিশ্চিহ্ন হওয়ার পথে রয়েছে। এতে বামেরা যখন দেখেছে আমরা ক্ষমতায় আসবো না, চলো তাহলে গুলিয়ে দিই, চলো গুলিয়ে দিই, সেই গুলিয়ে দেওয়ার খেলাতে তারা এখন অংশগ্রহণ করে। এটা তাদের গুলিয়ে দেওয়ার খেলা। আচ্ছা রুদ্রদা, প্রয়াগরাজে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যে পদপিষ্ট হয়ে কিছু মানুষ মারা গেছেন। সেটাকে নিয়ে দেশে রাজনীতি শুরু হয়েছে। যোগী এবং মোদীকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে বিরোধীরা, বলছে যে কুম্ভ মেলার আয়োজন সেটাকে নিয়ে তারা প্রস্তুত হচ্ছে। কি বলবেন? দেখুন, আসলে সমস্যাটা হচ্ছে হিন্দুত্ব নিয়ে। প্রথম কথাই বলি যে যারা মারা গেছেন এইবারের মহাকুম্ভে, যা 144 বছর পর হচ্ছে, তাদের প্রত্যেকটি মৃত্যুই অত্যন্ত বেদনাদায়ক। কোনো বোকা প্রশাসন বা সরকার এই মৃত্যুকে কি আহ্বান করবে বা চাইবে হোক? কেউ না, কেউ না। কিন্তু দুর্ঘটনা ঘটে। এবার কেন এত মানুষ মহাকুম্ভে যাচ্ছে? কারণ 200 বছর ব্রিটিশের পরাধীনতায় আমরা ছিলাম, যেটা পড়ানো হয়, কিন্তু তার আগে 800 বছর আমরা মোগল সুলতানদের পরাধীনতায় ছিলাম। আর কংগ্রেস প্রচার করে বেরিয়েছিল যেন মোগলরা এই দেশেরই লোক, সুলতানরা এই দেশেরই লোক। শিক্ষা ব্যবস্থাটাকে আমার দেশে পুরোটাই লুকিয়ে ফেলা হয়। আমাদের গুরুকুল শিক্ষা ব্যবস্থা ছিল, যেখানে বিজ্ঞান এবং ধর্ম চর্চা চলতো একসঙ্গে। বিজ্ঞান এবং ধর্ম আলাদা ছিল না হিন্দুদের, নয়ও। কিন্তু মুশকিলটা হয়ে গেল যে সেটাকে লুকিয়ে ফেলবার জন্য, যদি খেয়াল করে দেখেন যে কংগ্রেস যখন সরকার গড়ল, ভোটে তো গড়েনি, ব্রিটিশের সঙ্গে মিটিংয়ে গড়া হয়েছিল। কংগ্রেস কোনো দল ছিল না। কংগ্রেসের নামে হচ্ছে সম্মেলন বা মঞ্চ, যেখানে ব্রিটিশ বিরোধী সবকটা মত এসে কথা বলতো। সুভাষচন্দ্র বসু যেখানে প্রেসিডেন্ট ছিলেন, যার সঙ্গে বেইমানি করা হয়েছিল। যাই হোক, দেশ স্বাধীনের পর থেকে মাদ্রাসা এডুকেশনটাকে চালু করা হয়, অর্থাৎ সে তার ধর্ম চর্চা করতে পারবে, ধর্ম নিয়ে পড়াশোনা করতে হবে পারবে, এবং তার সঙ্গে সঙ্গে
খ্রিস্টানদেরও পড়াশোনাটা করাবার জন্য মিশনারি পদ্ধতিটাও চালু করা হয়, সেন্ট তমুক নামে যে বিদ্যালয়গুলো, কিন্তু তুলে দেওয়া হলো কায়দা করে গুরুকুল শিক্ষাটা। ভালো করে ভাববেন এই কথাটা। তো তাহলে আমি আমার ধর্ম সম্পর্কে জানলাম না। 33 কোটি দেবতা মানে আমরা ভাবি 33 crore, না, 33 প্রকারের দেবতা, সেইটাকে ভুল বোঝানো হলো। ক্রমাগত পদ্ধতিতে এটা চলছিল। এবার আস্তে আস্তে দেশের মানুষের উপকার করবার কাজে যখন কংগ্রেস ফেল করতে শুরু করলো, কংগ্রেসের সহযোগী বামেরা যারা বলতো ব্রিটিশের কাছে দেশটাকে বিক্রি করে দিয়েছে, কংগ্রেস সর্বনাশ করে দিয়েছে, সেই সিপিআইএম বা বামেরা সেই কংগ্রেসেরই হাত ধরলো, অর্থাৎ এরা দুজন ভণ্ড নিজেদের প্রমাণিত করলো। এবার তারপর যখন এই যে আমরা যখন বলছি যে এক দেশ এক ভোট, 1967 অব্দি, যদি খুব ভুল না করি 69 বা 67 হবে, আমার দেশে এক ভোট ছিল, এক দেশ এক ভোট, বিধানসভা এবং লোকসভা ভোট একসঙ্গে হতো। কিন্তু কংগ্রেস বিভিন্ন রাজ্যে, কারণ প্রথমে তো কংগ্রেসই ছিল, মানুষের উন্নতি করবার জন্য যে দাবিগুলো তারা করে বেড়াতো সেগুলো পূরণ করতে পারেনি, হেরে গিয়ে অন্য রাজনৈতিক দল তারা জিতে যাবার জোগাড় হয়েছিল। তাই কংগ্রেস ইচ্ছাকৃতভাবে এই ইলেকশনগুলো আলাদা করে দিল, তাতে দেশের মানুষের খরচ বাড়লো। আমাদের ট্যাক্সের টাকাই ভোটে খরচ হয়। সবাই তো আর দেখুন সরকারি চাকরি করে না, প্রচুর মানুষ খেটে খুটে খায়। একবার ভোট হয়ে গেলে বিধানসভা বা লোকসভা তারা বুঝে ভোট দিতেন, মিটে যেত। যেমন আগে সিস্টেম ছিল আমার দেশে, মানুষের সময় খরচ কম হতো, সরকারের ট্যাক্সের টাকা খরচ কম হতো, মানে আমার মানুষেরই টাকা, সেটা স্কুল কলেজ হাসপাতাল বানাবার কাজে লাগতো, যা খরচ হয়। কিন্তু ওই চক্রটা 1967 বোধ হয়, যদি কেউ ভুল হয় মার্জনা করে লিখে দেবেন একটু, যদি 69 হয়, এটা তুলে দিল কংগ্রেস। এবার সেটাকে পরিষ্কার আজকে দেশের খরচ বাঁচাবার জন্য, বাঁচিয়ে ডেভেলপমেন্ট মূলক কাজে সেটাকে করবার জন্য বিজেপি চেষ্টা করছে। বিজেপি সরকার নাকি মুসলমান বিরোধী। বাহ ভাই, যদি মুসলমান বিরোধী সরকার হয় তো তাহলে বিজেপি সরকারের প্রত্যেকটা প্রকল্প কেন হিন্দুর মতো মুসলমানের জন্য সমান, এই উত্তরটা তারা দিতে পারছে না। ফলত বিজেপির ওপরে আস্থা বাড়ছে। একটা প্রকল্প কেউ দেখাতে পারবেন যে গরিব মানুষের জন্য যা যা দিচ্ছে, সেটা হাসপাতাল বলুন, সড়ক বলুন, রাস্তা বলুন, জল জীবন বলুন, আবাস বলুন, গরিব মানুষের মাথার উপর ছাদ, শৌচালয়, এই আগে সবকটা বাম সমর্থিত সরকারগুলো আর কংগ্রেস তারা বলেছিল দেব 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 দেব, কেউ দেয়নি, বিজেপি সরকার এসে দিয়েছে। তাই গরিব মানুষ যে মিথ্যে কথায় মেতেছিল, তাদের সেই মিথ্যে কথা থেকে তারা চোখ সরিয়ে নিয়েছে। আজকে ইন্টারনেট ওপেন হয়ে যাওয়াতে আমরা গুগল পড়ে জানতে পারছি আমাদের ধর্মে কি কি লোকানো হয়েছে। ইউটিউবাররা শুরু করেছেন আমাদের ধর্মীয় গ্রন্থ সেগুলোকে সামনে আনতে। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেছিল? আমরা নিউটনের নাম জানি, তার আগে আর্যভট্টরা বলে চলে গিয়েছিল, আমরা জানি না। গণিতে শূন্য আমরা আবিষ্কার করেছি। চিকিৎসা শাস্ত্রে অপারেশন করে চিকিৎসা, শল্য চিকিৎসা সুশ্রুত এবং চরকমুনি করেছিলেন। আমি সব ইতিহাস গুলিয়ে দিয়ে বিদেশিদের নাম বলা হয়। মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে আমরাই আগে কথা বলেছি, আমাদের পুরাণে লেখা আছে। এগুলোকে ভুলিয়ে দেওয়া হয়েছিল। মহাকুম্ভ কি, সাগর মন্থন কি ছিল, কোথায় হয়েছিল, প্রয়াগ কেন, এখানে বিষ কোথায় কোথায় পড়েছিল, অমৃত কোথায় কোথায় পড়েছিল, এই ইতিহাসটা ভুলিয়ে দেওয়া হয়েছে। সেইটা আবার যখন প্রকাশ্যে সামনে উঠে এসেছে, আমরা জানতে পেরেছি যে আমাদের সনাতন হিন্দু ধর্ম, সনাতন ধর্ম বেসিক্যালি একটা জীবন চর্চা। মুসলমানরা আমার দেশে তো ছিলেন না, তাদের ধর্মের জন্ম হচ্ছে উটের দেশে, ঘোড়ার দেশে, আরবে, যেটা মোহাম্মদ প্রচার করেছিলেন, তাই তো। এবার তাদের ওখানে উটই চলতো, তাদের কোথাও লেখা নেই কোরআনে কোথাও যে গরু খেতে হবে, না স্যার, মিথ্যে কথা। এবার আমরা আমার ধর্মের সম্পর্কে জানতে পারছি। আর যে ধর্ম বা যে ধরনের লোকজন আমাদের উপর অকারণ অত্যাচার করেছিল 800 বছর ধরে, সে নাকি আমার দেশের বলে ভুল বোঝানো হয়েছিল, সেগুলো ভেঙে খান খান হয়ে মানুষ সত্যিটা জানতে পারছে। তাই সনাতন ধর্মকে যেভাবে লুকিয়ে রেখে দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেই দেওয়ালটা ভেঙে গেছে। এবং বিজেপির সরকার তারা যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, পিছিয়ে পড়া সম্প্রদায় বলুন, আদিবাসী মানুষ বলুন, তাদেরকেও তুলে আনবার চেষ্টা করছেন।
সেটা চোখের সামনে। তো ফলত মানুষ আগ্রহ পেয়েছেন তার নিজের ধর্ম সম্পর্কে জানতে। বাস, আপনি যদি মুসলমান হন, আপনি আপনার ধর্মের ভালোটাকে নিয়ে উৎসব করুন, পরব করুন, আমিও করব। তাই হচ্ছে। হ্যাঁ, সেখানে বেশ কিছু মানুষ পদপিষ্ট হয়ে মারা গেছেন। এই জনপ্রিয়তাটা বেড়েছে নিজের ধর্ম সম্পর্কে জানবার জন্য। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা নাম ঈশ্বর আল্লাহ তেরে নাম। মিথ্যে কথা। রাম বন্দনা ছিল, পরের লাইনগুলো ছিল আলাদা। ভগবান শ্রী রামের শালিগ্রামে কিভাবে পুজো করব তাই লাইন ছিল। গান্ধীজি নিজের ইচ্ছায় নিজের অঙ্কে লাইনটা পাল্টে দিয়েছিলেন, আমরা জানতে পেরেছি। যেমন 33 কোটি দেবতা যে 33 কোর নয়, 33 প্রকারের, এটা জানতে দেওয়া হয়নি, গুরুকুলটা পদ্ধতিটাকে তুলে দেওয়া হয়েছে। ঠিক পুরোটাই সামনে এসেছে বলে মানুষের উৎসাহ, এবং প্রয়োজনের থেকে প্রচুর মানুষ আবেগে চলে গেছেন হিন্দুরা। আপনি আটকাবেন কি করে? এবার তারা চলে গেছেন, হুড়োহুড়ি হয়েছে। এবার ঘটনা হচ্ছে, এই ঘটনা প্রথম ঘটলো যোগীর মুখ্যমন্ত্রীত্বে বা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে, আগে না স্যার। 5 বার এই ঘটনা ঘটেছে ভারতবর্ষে। তখন কেন্দ্রে এবং এই উত্তরপ্রদেশেই অন্য সরকার, কংগ্রেসের সরকার, বেশিরভাগ ঘটনাই কংগ্রেসের শাসনকালে ঘটেছে। তখন জেনারেল প্রয়াগ হতো, লোক আসতেন। এমন লোক আসতেন না, কারণ হিন্দু ধর্ম সম্পর্কে আমরা হিন্দু বললেই যেন কেরাম, কারা বামপন্থীরা প্রচার করেছিল, আমি হিন্দু বললেই সেটা যেন উগ্র মৌলবাদ। আর যখন কেউ আমি মুসলমান বলেন, তখন তাকে বলা হয় কি, আহা কি ধর্মপ্রাণ মুসলমান। এ কি রে, মজা হচ্ছে ভাই? যে যার ধর্ম পালন করবে, তার ধর্মের ভালো দিকগুলোকে তুলে ধরবে। হিন্দু ধর্মের জীবন পদ্ধতি, আমরা কখনোই বলি না যেটা আগে লিখে রেখে দেওয়া হয়েছে তার পরিমার্জন চলবে না। আমরা পাল্টাতে পাল্টাতে চাই, গেছি। বিজ্ঞান বেড়েছে, প্রযুক্তি বেড়েছে, আমরাও কিন্তু ব্যবহারিক দিক থেকে পাল্টে নিয়েছি। এখনো মুসলমান ধর্মের মানুষেরা বিশ্বাস করেন যে পৃথিবী চ্যাপ্টা, নাও ঠেলা। আপনি গোল বললে আপনাকে মারতে চাইবে, আপনি গোল বললে আপনাকে আক্রমণ করা হবে, মুসলমান বিরোধী বলা হবে। এটা কি ধরনের কথাবার্তা? তাদের ধর্মে পরিষ্কার বন্টনদের বিয়ে করা যায়, আপনি বললেই খারাপ। কি ভাই, আপনার ধর্মে যখন আছেন গর্বের সঙ্গে বলুন যে আমাদের ধর্মে পরিষ্কার বন্টনদের বিয়ে করা যায়, হালাল করার পদ্ধতি। আমি বউকে ডিভোর্স দিলাম, তালাক 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 বললাম, ডিভোর্স হয়ে গেল। মনে হলো যে ভুল করেছি, তাকে আবার যদি আমি ফেরত আনতে যাই, তখন তাকে আমার পরিবারের কেউ বা কোনো ইমাম, তার সঙ্গে একটা রাত্রির কাটাতে হবে বিয়ে করে। তারপর শারীরিক সম্পর্ক যদি হয়ে যায়, সে যখন তালাক দেবে তাকে আমি ঘরে ফিরে আনতে পারবো। এটাই নাকি হালালা? পাল্টাবে না? পরিমার্জন তো করাই যায়, কিন্তু তারা করবেন না, করবেন না। এবারে আমি এগুলো বলছি মানে কি আমি কি মুসলমান বিদ্বেষী? না ভাই, এটা আপনার ধর্মে আছে, আপনি বলুন না। এটাকে লুকিয়ে যাচ্ছেন কেন? বলুন। দেখুন, মানুষ জন্মায় না হিন্দু হয়ে, আমাদের হিন্দু হতে হয় না। হিন্দু একটা জীবন চর্চা, এটা প্র্যাকটিস। মুসলমান ঘরে, ইসলামের ঘরে কোনো বাচ্চা জন্মালে এটা সেটা ছেটে কেটে তাকে মুসলমান করানো হয়। ভুল বলছি? মিথ্যে বলছি? যারা খ্রিস্টান ধর্মে জন্মান তাদের গরম জলে ফেলে ব্যাপটিস্ট করা হয়। এই সমস্ত, আপনি ঈশ্বরে যদি বিশ্বাস করেন তাহলেও হিন্দু, না হলেও হিন্দু। আপনি মন্দিরে গেলেও হিন্দু, না গেলেও হিন্দু। আপনি পুজো পাঠ করলেও হিন্দু, না হলেও হিন্দু। আপনার আস্থা আর বিশ্বাসের মধ্যে আপনার জীবন চর্চা রয়েছে, সেটা হিন্দুত্ব। এই মাটিতে অন্যান্যরা এসেছিল শাসন করতে, যেমন মুসলমানরা এসেছিলেন মশলার ব্যবসা করতে। তারপর দেখেছে ভালো জায়গা তো, সবাই শান্ত। আমাদের ধর্মে তো লেখা নেই তরোয়াল উঁচিয়ে একে তাকে বিভিন্ন ধর্মে, হিন্দু ধর্মে দীক্ষিত করতে হবে। না, আমাদের এর ভাবে নেই। যিনি চাইবেন তিনি আসবেন, কিন্তু অন্য ধর্মে লেখা আছে। আমাদের ধর্ম অনেক উদার, আর এই ঔদার্যই হয়ে গেছিল শিথিলতা। আমরা পড়াশোনা কম করেছি, নিজের ধর্ম নিয়ে কম জেনেছি, তাই আমার ধর্ম নিয়ে কেউ উপহাস করলে চুপ করে থাকতাম। এখন জেনে গেছি। দাদা, মহাকুম্ভে পবিত্র স্নান করতে সবাই গেছে। ভারতবর্ষে 5-6 বার ঘটেছে এই ঘটনা। কোনো ঘটনাই আনন্দের নয়। আমি একবারও বলছি না যে কংগ্রেস সরকার ছিল তার বেলা বলছেন না কেন। এবারে কুম্ভতে যে মানুষ মারা গেছেন দুর্ভাগ্যজনকভাবে, তার 2 গুণ 3 গুণ করে প্রত্যেকবার মারা গেছেন। এটা কি আনন্দের কথা যে আমরা মৃত্যু কমিয়েছি? না, একটা মৃত্যু অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত দুর্ভাগ্যের। কোনো না কোনো অবস্থাতে দেখুন,
যারা গার্ডে বা দায়িত্বে রয়েছে তাদের যেমন দায়িত্ব, ঠিক তেমন দায়িত্ব কিন্তু আমিও, যে আমি গেছি তারও। রাস্তায় অ্যাক্সিডেন্ট যেমন ভুল করে বাসের বা গাড়ির জন্য হয়, ঠিক তেমন আমাদের পথ চলার জন্য হয় মোবাইল টিপতে টিপতে। আমাদেরও সচেতন হতে হবে, কোনো না কোনো একটা ক্ষেত্রে সমস্যাতে এটা হয়েছে। শুধু তাই নয়, এই ধরুন যারা হজে যায়, 300-400 করে লোক মারা গেছে বহুবার পদপিষ্ট হয়ে। যারা ইসলাম ধর্মের মানুষ তারাও জানেন। তাই যে ধর্মেরই মানুষ যে সরকারের সময়তেই এই ধরনের পুণ্যযাত্রা বা স্নানে অতি আবেগে ভিড় করে ফেলেন, সেটা মক্কা মদিনায় হোক বা সেটা প্রয়াগে হোক বা অন্য জায়গায় হোক, সেটা বিজেপির শাসনকালে হোক, কংগ্রেসের শাসনকালে হোক, যে যে ঘটনাই ঘটেছে, কার সময় কম মৃত্যু ঘটেছে, কার সময় বেশি ঘটেছে, হিন্দুর ঘটেছে নাকি মক্কায় মদিনার ওখানে গিয়ে হজে মুসলমানের ঘটেছে, কে সাকসেসফুল, ছিছি, এই বিচার করা অত্যন্ত অন্যায়। মানুষ যাবেন, তারপরেও তো কোটি কোটি মানুষ যাচ্ছে। যখন কৈলাসের দিকে মানুষ যাত্রা করে, যখন নানান জায়গায় পাহাড়ে যেখানে আমাদের পুণ্যস্থল আছে যান, কামাখ্যায় যান যখন মানুষ, আপনাদের ত্রিপুরায় আমাদের মা ত্রিপুরেশ্বরীর মন্দির রয়েছে, সেখানেও যখন মানুষ পুজো দেন, তারা পাগলের মতো আবেগে উড়ৌড়ি করেন না? আমাদের তারাপীঠ আছে, সেখানেও তো হয়। কিন্তু কোথাও শুধুমাত্র প্রশাসন কন্ট্রোল করবেন, আমার নিজের সামান্য দায়িত্ব নেই। সরকার খালি বলবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক, শুধু সরকার লাগিয়ে বেড়াবে আর আমি ধূমপান করেই যাব, এটা নয়। দায়িত্বটা প্রত্যেকেরই। যারা এটাকে নিয়ে কথা বলছেন তারা দৈন্যতার রাজনীতি করছেন, কারণ তারা জানেন যে যেভাবে বিজেপি সরকারের বিভিন্ন রাজ্যে এবং দেশে যেভাবে তারা ডেভেলপমেন্টের কাজ করছেন এবং প্রান্তিক মানুষ, গরিব মানুষ, হিন্দু মুসলমান না দেখে বিভিন্ন জনমুখী প্রকল্পকে পৌঁছে দিচ্ছেন, তাদের আর মিথ্যে কথা বলে হিন্দু মুসলমান সবাইকেই প্রভাবিত করবার আর জায়গা নেই, রাস্তা বন্ধ। তাই তাদের ছোট একটা ইস্যু বার করতে হবে। এটা ক্লাস 8-এ যদি 7-8-এর বাচ্চারা যদি করতো মানাতো, কিন্তু আমার মনে হয় যে কংগ্রেস বা বামেরা অতটাই সরল হয়ে গেছে, শিশুর মতো বুদ্ধি হয়ে গেছে, তাই এই ধরনের কথাবার্তা বলছে। তার থেকে অন্য কোনো যুক্তিসঙ্গত ইস্যু তুললে তাদের অনেক পরিণত এবং দেশের পক্ষে, মানুষের পক্ষে ভালো কিছু চাইছেন মনে হতো। আচ্ছা দাদা, তৃণমূল বলে যে পশ্চিম বাংলায় দিদি স্বাস্থ্য সাথী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্প চালাচ্ছেন, মানুষ উপকার পাচ্ছে, উপকৃত হচ্ছে, অথচ কেন্দ্র পশ্চিম বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করছে, কেন্দ্রীয় বঞ্চনার জিগির তোলা হচ্ছে এই পশ্চিম বাংলায়। কি বলবেন? কেন্দ্রর টাকাটা কি নরেন্দ্র মোদীর টাকা? আগে না স্যার। বিজেপির টাকা? আগে না স্যার। ত্রিপুরার যে টাকাটা, সেই টাকাটা কি বিজেপি সরকারের বা মানিক বাবুর টাকা? আগে না স্যার। তেমনি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়, তৃণমূল দলের সম্পত্তি নয় টাকাটা, মানুষের ট্যাক্সের টাকা, গরিব মানুষের ট্যাক্সের টাকা। সেই ট্যাক্স যখন কালেকশন হয় তখন এখন নতুন নিয়মে, সোজা করে বলছি, অর্ধেক সেই রাজ্যে যে সরকার তার জন্য টাকাটা কাটা হয়, আর বাকি টাকাটা চলে যায় হচ্ছে কেন্দ্রে। কেন্দ্র সরকার সমস্ত রাজ্যের জন্য একটা করে জনমুখী প্রকল্প নিয়ে আসে, যেমন আবাস প্রকল্প, যেমন ফ্রিতে রেশন, যেমন জল জীবন, যে প্রত্যেকটা গরিব মানুষ কেন বড় লোকের মতো বা মধ্যবিত্তের মতো সে পরিশ্রুত জল পাবে না, তাই চলছে, তাই তো? এটা আসবে কোত্থেকে? ওই ট্যাক্সের টাকাটা থেকে পাঠানো হবে কোথায়? সেই তো বিভিন্ন রাজ্যে, সেই তো পশ্চিমবঙ্গেই আসছে। এবার দেখা যাচ্ছে যখন এই প্রকল্পগুলো নেওয়ার জন্য বিভিন্ন নাম চাওয়া হচ্ছে, 50টা নাম জেনুইন আর 50টা নাম ভুয়ো। 2 কোটি ভুয়ো রেশন কার্ডে রেশন চুরি করেছে তৃণমূল। ভাবতে পারেন আপনার রাজ্যে হয়? সেই নামের লোকই নেই। কি বলবেন আপনি? জব কার্ড, জব কার্ড দেওয়া হয় যারা তৃণমূলের পার্টি করে, মিছিল মিটিং এ যায় আর খেটে মরে 2-1 জন, তাও সেই জব কার্ড তুলে তৃণমূল নেতা তার বাড়িতে রেখে দেয়। আপনি যদি মিছিলে যান, তৃণমূল অত্যাচার চুরি করলেও আপনি যদি সেটা সমর্থন করে মুখ বন্ধ রাখেন, তবে আপনাকে জব কার্ড অ্যালট করা হবে। আর 50% জব কার্ড ভুয়ো। রাজ্যকে যখন কেন্দ্র টাকা পাঠায়, তার সঠিক কিভাবে খরচ হলো সেই হিসেব কেন্দ্রকে পাঠাতে হয়। এটা বিজেপির টাকা নয়, এটা তৃণমূলের টাকা নয়, এটা মানুষের ট্যাক্সের টাকা, এটা মামার বাড়ির আবদার নয়।
তৃণমূল সরকার বারবার এই বিভিন্ন রকম ভাবে চুরি করেছে বলে সেই হিসেবগুলো সঠিকভাবে দিতে পারছে না। সিএজি ক্যাগ যেখানে অডিট হয় সেখানে বারবার ধরা পড়েছে। আচ্ছা, আপনি যদি আগের বারের হিসেবটা না দিতে পারেন, আমি আপনাকে দেব কেন পরের বারের মানুষের ট্যাক্সের টাকা? এটা তো মামার বাড়ির টাকা না। আপনি চুরি করেছেন, আগের বার ধরা পড়েছেন, জেল কেটেছেন, ফাইন দিয়েছে, তারপর আপনি লিস্ট দিতে পারছেন না যে সত্যি কত মানুষ উপকার পেয়েছে। মধ্যবিত্ত মানুষ বা গরিব মানুষের নাম করে আপনারা ভুয়ো তালিকা তৈরি করে পঞ্চায়েত সিস্টেম থেকে টাকাটা লুট করেই যাবেন, আপনার পার্টি ফান্ডে নিয়েই যাবেন। আর কি আপনার মানুষের টাকা আপনাকে কেন্দ্র পাঠিয়েই যাবে। আবার বলছি, বিজেপির বিরোধী নানান রাজ্য আছে, কই সেই রাজ্যে তো হয় না এমন। সেই রাজ্যে তো এত খুন এত চুরি তো হয় না। শুধু মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল এই ঘটনা ঘটায়, যে কারণে দিল্লিতে তাদের ওই মাঝে মাঝে জোট টোট করে ওরা, INDIA, সেই জোটের লোকজনই বলেছে যে সব থেকে নোংরা জায়গা, বিপদের জায়গা পশ্চিমবঙ্গ। তারা নিজেরা বলছে, তারপর তো নিজেদের মধ্যে গালাগালি। কখন এটা রাহুল গান্ধীকে পাপ্পু টাপ্পু বলে ছোট করছে, কখন কংগ্রেসকে বলছে পচা ডোবা, আবার গিয়ে কখন হাত পা ধরছে। তাই এদের কথা বলবেন না। যে মুখ্যমন্ত্রী নিজের রাজ্যে একটা ডাক্তার মেয়েকে খুন করার পর যখন মানুষ বিচার চায়, তাকে পুলিশ মন্ত্রী হিসেবে সেই জনগণকে জেলে পুরে দেয়, তাদের হয়ে কোনো কথা প্রশ্ন করার কোনো অধিকার নেই। যারা এই অভয়া বা তিলোত্তমার বাবা মা যারা চারিদিকে বিচারের জন্য ঘুরছে, এই তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছে কত টাকা চাই, ভোটে দাঁড়িয়ে যান, মানবিকতাকে ছুঁড়ে ফেলে দিয়ে এরকম ঘৃণ্য কথা বলছেন, তাদের হয়ে কোনো শব্দ জিজ্ঞেস করবেন না। এই জায়গায় পশ্চিমবঙ্গটাকে নিয়ে এসেছে এরা। যখন বাম এখান থেকে ক্ষমতা থেকে চলে গেছিল, ঋণ ছিল কেন্দ্রের কাছে 1.5 লক্ষ কোটি টাকা। অর্থাৎ একটা মানুষ বা বাচ্চা জন্মালে প্রায় 15,000 টাকার দায় বা ঋণ নিয়ে জন্মাতো। ব্যর্থতা কার? CPIM এর সরকারের ছিল। আর তৃণমূল এই কয়েক বছরে সেই ঋণটাকে করে দিয়েছে প্রায় 6 লক্ষ কোটি টাকা। মানে আপনি রিক্সাওয়ালা হন, শ্রমিক হন, কৃষক হন, মধ্যবিত্ত বাড়ির মানুষ হন, আপনার বাচ্চা জন্মালেই আপনার মাথার মতোই তার মাথায় 60,000 টাকার দেনা নিয়ে সেই বাচ্চাটা জন্মাচ্ছে। কারণ পশ্চিমবঙ্গে তৃণমূলের তোলাবাজির জন্য শিল্প নেই, রোজগার নেই, কারখানা নেই। 39টা বড় শিল্প এই রাজ্য থেকে উঠে চলে গেছে অন্য রাজ্যে। লাস্ট উঠে গেল বিখ্যাত বিস্কিট ব্রিটানিয়ার মতো গর্বের কোম্পানি, সে উড়িষ্যায় চলে গেল। তাহলে পশ্চিমবঙ্গ চলছে কি করে? ত্রিপুরাবাসীর প্রশ্ন, মদ বিক্রি করে। আগে স্যার ঠিকই শুনছেন, পশ্চিমবঙ্গ সরকার মদের ব্যবসা করে, মদের ডিস্ট্রিবিউটার পশ্চিমবঙ্গ সরকার। দিশি মদ পাউচে করে ছেলে মেয়েদের চাকরি দিতে পারে না, দোকানে দোকানে বিক্রি হয়, বুঝছেন? আর ইনকাম পুলিশের, ট্রাফিক পুলিশের। গরিব মানুষ, তার 5,000 টাকা ইনকাম নেই, সে রাস্তায় বেরোবার সময় তাকে বলা হেলমেট পরেননি কেন, 5,000 টাকার ফাইন। আরে যে মুন্ডু 5,000 টাকা রোজগারই করতে পারে না, এমন বন্দোবস্ত করেছে তৃণমূল চুরি জোচ্চুরি করে মানুষের জীবনকে শেষ করে গিয়ে, সেই মাথার দাম নাকি 5,000 টাকা। সে যদি ফাইন দেয় বাঁচবে কি করে? সুইসাইড করতে হবে। আশা করি আপনি যে যে প্রশ্নগুলো করছিলেন সেই উত্তরগুলো পেলেন। ভারতবর্ষে যে ফর্মুলায় অন্য রাজ্যে বিজেপি লড়ে, সেই ফর্মুলা পশ্চিমবঙ্গে প্রপার একই রকম ভাবে প্রয়োগ করলে হবে না। কারণ অন্য রাজ্যে তৃণমূলের মতো এত ধূর্ত, ক্রিমিনাল এবং ক্রাইম পোষা সংগঠন নেই। TMCর এক কথায় পশ্চিমবঙ্গের মানুষের কাছে টাকা মারা কোম্পানি। ছেলে মেয়েরা ধর্নায় বসে থাকে আমাদের এখানে রাস্তায়, হিন্দু মুসলমান সবাই। এখানের মুসলমান সমাজের ইমামদের একটা বড় অংশকে তৃণমূল টাকা পয়সা উপহার খাইয়ে মুসলমান সমাজে ফতোয়া দেয়, লিফলেট বিলি করায়, তোমার যে চাল ডাল চুরি করেছে হিন্দুর মতো তাকে তোমায় ভোট দিতে হবে। ইমামদের কথায় আমাদের মুসলমান সমাজ বাধ্য হয়ে ভোট দেয়, তার চাল ডাল চাকরি যে চুরি করছে তাকে ভোট দেয়। কেন দেয়? কারণ মুসলমান সমাজের ইমামদের হাতেই সম্পর্ক এবং সম্পত্তি একটা পরিবারের কে কত হবে বা কি পাবে তার ক্ষমতা। তাই আমি যদি তৃণমূলের বিরুদ্ধে ভোট দিই, যে আমার চাল ডাল চুরি করছে, সেই খবরটা পরে জানা যাবে এবং আমার সম্পত্তি, আমার পরিবার সম্পর্ক নষ্ট করে দেবে ইমাম। সেই ভয়তে 30% মুসলমান মানুষ
পশ্চিমবঙ্গের ভোটাররা তৃণমূলকে ভোট দিচ্ছে, আর 70% হিন্দুর মধ্যে মাত্র 15 থেকে 16% ভোট দেয় তৃণমূলকে, 40% দেয় বিজেপিকে। সুতরাং আপনার প্রশ্নের সবকটা উত্তর আপনি পেলেন। যে যে ধারণাগুলো বাইরে থেকে আপনাদের অন্যরকম মনে হতো সেটা পেয়ে গেলেন। এই যে আমি কথাগুলো বললাম, কালকে যদি জানেন আমি মারা গেছি, জানবেন এই কথাগুলোর জন্য। আমি যে কোনো দিন মরে যেতে পারি। 3 বার অ্যাটাক করা হয়েছিল আমাকে, একবার মরেই যেতাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে আমি ইলেকশনে দাঁড়িয়েছিলাম, সেটা ছিল আমার অপরাধ। অপরাধ ছিল সত্যি কথাগুলো বলা।